স্বাগতম। আমি তানজিন ওমর সালিম খানম, সহকারী অধ্যাপক, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ, নান্দাইল, ময়মনসিংহ। স্নাতক দ্বিতীয় বর্ষের আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আমাদের তৃতীয় পত্র থেকে আজকে ক্লাস করব। আমাদের আজকের আলোচ্য বিষয় ভোগ ও ভোগ অপেক্ষক বা ভোগ প্রবণতা। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসকে ফলো করতে চেষ্টা করবে। আমরা এখন শুরু করব আমাদের ক্লাস। আমরা জানি ভোগ বলতে আমরা বুঝি ব্যবহারের মাধ্যমে উপযোগকে নিঃশেষ করা। অর্থাৎ আমরা যখন কোনো দ্রব্য ভোগ করতে চাই তখন আমরা সেটা ব্যবহারের মাধ্যমে আমরা যখন উপযোগকে নিঃশেষ করি তখন সেটাকে বলা হয় ভোগ। ভোগের মূল লক্ষ্য হচ্ছে অভাব পূরণ করা, এবং অভাব পূরণের লক্ষ্যে উপযোগ ব্যবহারের মাধ্যমে আমরা ভোগকে ভোগ করে থাকি। তবে সামগ্রিক অর্থনীতিতে আমরা ভোগ বলতে সামগ্রিক ভোগকে বুঝি। অর্থাৎ কোন একটা দেশের জনগণ দ্রব্য এবং সেবার মাধ্যমে সাধারণত এক বছরে যে পরিমাণ দ্রব্য এবং সেবা ভোগের মাধ্যমে যে পরিমাণ ব্যয় করে তাকেই বলা হয় ভোগ ব্যয়। আমরা জানি আয় বাড়লে ভোগ বাড়ে। যাই হোক, আমরা ভোগ অপেক্ষক বলতে কি বুঝি সেই সম্পর্কে আজকে আমরা প্রথম আলোচনা করব, এবং সেখান থেকে আমাদের আজকের আলোচনা শুরু হবে, সূত্রপাত হবে। আমরা জানি সামষ্টিক অর্থনীতিতে আয়ের সাথে ভোগ ব্যয়ের নির্ভরশীলতার যে সম্পর্ক তাকে ভোগ ব্যয় বা ভোগ প্রবণতা বলা হয়। অর্থাৎ আয় এবং ভোগ পরস্পর নির্ভরশীলতার সম্পর্কে আবদ্ধ। আয় বাড়লে ভোগ বাড়বে এবং আয় কমলে ভোগ কমবে। আয় এবং ভোগের মধ্যে সম্পর্ক হচ্ছে ধনাত্মক সম্পর্ক বা সমমুখী সম্পর্ক। যখন আয় এবং ভোগের মধ্যে এই সম্পর্ককে অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় ভোগ অপেক্ষক। আমরা দেখি সি ইজ এ ফাংশন অফ ওয়াই। এখানে ওয়াই হচ্ছে স্বাধীন চলক এবং সি নির্ভরশীল চলক। যেহেতু তাদের ভিতরে সমমুখী সম্পর্ক, যখন আয় বাড়বে ভোগ বাড়বে, আয় কমলে ভোগ কমবে। এবং যখন দেখা যাবে যে আয় এবং আয়ের পরিবর্তন হবে, সাথে সাথে ভোগেরও পরিবর্তন হবে, কিন্তু এই পরিবর্তনটা হবে আয় বাড়লে অবশ্যই ভোগ বাড়বে, কিন্তু আয় বৃদ্ধির সমহারে ভোগ বাড়বে না। আয় যে হারে বাড়বে ভোগ তার চাইতে কম বাড়বে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যখন ভোগের উপর আয়ের নির্ভরশীলতা সম্পর্ককে, আয়ের উপর ভোগের নির্ভরশীলতা সম্পর্ককে কোনো গাণিতিক উপায়ে প্রকাশ করা হয় তখনই তাকে বলা হয় ভোগ অপেক্ষক। আমরা একটি স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মাধ্যমে এখন ভোগ অপেক্ষককে ব্যাখ্যা করার জন্য তোমাদের সামনে তুলে ধরব। স্বল্পকালীন ভোগ অপেক্ষক হচ্ছে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বিওয়াই। সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই। এখানে সি হচ্ছে ভোগ, ওয়াই আয়, বি এমপিসি বা ধার। অর্থাৎ এখানে বি হচ্ছে আয়ের পরিবর্তনের সাথে ভোগের পরিবর্তনের হার। এ স্বয়ংভূত ভোগ বা ছেদক, অর্থাৎ যেখান থেকে আমরা আয় শূন্য থাকলেও যে ভোগটুকু হবে তাকেই বলা হয় স্বয়ংভূত ভোগ, এবং যে বিন্দু থেকে রেখাটা শুরু হয় সেটাই হচ্ছে ছেদক বিন্দু। তাহলে আমরা দেখলাম আমাদের স্বল্পকালীন ভোগ অপেক্ষক হচ্ছে সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই। এখানে সি ভোগ, এ হচ্ছে স্বয়ংভূত ভোগ, বি ঢাল বা এমপিসি প্রান্তিক ভোগ প্রবণতা, এবং ওয়াই হচ্ছে আয়। যাই হোক, এখন আমরা দেখব দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। দীর্ঘকালীন ভোগ অপেক্ষক হচ্ছে সি ইকুয়াল টু বিওয়াই। সি ইকুয়াল টু বিওয়াই, এখানেও সি হচ্ছে ভোগ, আয় ওয়াই আয়, এবং বি এমপিসি বা ধার। এখানে আমরা লক্ষ্য করলাম যে এখানে স্বয়ংভূত ভোগ বা যে ভোগ আয় না থাকলেও বজায় থাকে সে ভোগের অস্তিত্ব নেই। এখানে সি ইকুয়াল টু বিওয়াই। তাহলে আমরা মোটামুটি ভাবে বলতে পারি ভোগ অপেক্ষক হচ্ছে যখন আমরা আয়ের উপর ভোগের নির্ভরশীলতাকে যখন গাণিতিক উপায়ে প্রকাশ করি তখনই তাকে ভোগ অপেক্ষক বলা হয়। ভোগ অপেক্ষককে আমরা দুটো রূপ দেখলাম, একটা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক আর একটা হচ্ছে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। স্বল্পকালীন ভোগ অপেক্ষক হচ্ছে সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই, এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষক হচ্ছে সি ইকুয়াল টু বিওয়াই। এখন আমরা পরবর্তীতে দেখব আমরা
গড় ভোগ প্রবণতা এবং প্রান্তিক ভোগ প্রবণতা কাকে বলে এবং তাদের ভিতর সম্পর্ক কি ধরনের। এখানে আমরা দেখি গড় ভোগ প্রবণতা বলতে আমরা বুঝি যখন একটা দেশের মানুষ গড়ে কি পরিমাণ ভোগ করে তাকেই বলা হয় গড় ভোগ প্রবণতা। এখানে আমরা গড় ভোগ প্রবণতাকে বের করতে হলে আমাদেরকে মোট সামগ্রিক ভোগ ব্যয়কে মোট আয় দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ মোট ভোগ ব্যয়কে মোট আয় দ্বারা ভাগ করলে আমরা গড় ভোগ প্রবণতা পেয়ে যাব। এখানে আমরা দেখি, আমরা যদি মনে করি যে আমাদের একটি দেশের সামগ্রিক আয় 1000 কোটি টাকা এবং সেই ক্ষেত্রে আমাদের সামগ্রিক ভোগ ব্যয় 500 কোটি টাকা, তখন আমরা বলতে পারবো যে এখানে আমাদের গড় ভোগ প্রবণতা হচ্ছে 0.5, অর্থাৎ এই দেশের মানুষের গড় ভোগ প্রবণতা হচ্ছে 0.5। তাহলে আমরা গড় ভোগ কাকে বলে বুঝতে পারলাম। এখন আমরা দেখব প্রান্তিক ভোগ প্রবণতা কি। প্রান্তিক ভোগ প্রবণতা হচ্ছে পরিবর্তিত আয়ের সাথে ভোগ ব্যয়ের যে পরিবর্তন হয় তার অনুপাতকেই প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম বলা হয়। অর্থাৎ যখন দেখা যায় আয় বাড়বে এবং পরবর্তীতে আয় কতটুকু পরিবর্তন হচ্ছে সেই অনুযায়ী ভোগের পরিবর্তনটাকে যখন আমরা অনুপাতের মাধ্যমে ব্যাখ্যা করব তখন আমরা পেয়ে যাব প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি, অর্থাৎ মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। এখানে আমরা দেখি ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই ইকুয়াল টু এমপিসি। ডেল্টা ওয়াই হচ্ছে আয়ের পরিমাণের পরিবর্তন এবং ডেল্টা সি হচ্ছে আয়ের পরিবর্তনের ফলে ভোগের যে পরিবর্তন হয় সেটা। তাহলে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই হচ্ছে আয়ের পরিবর্তনের ফলে ভোগের পরিবর্তনের হার, যাকে বলা হয় এমপিসি বা প্রান্তিক ভোগ প্রবণতা। মনে করি আয় ছিল 1000 টাকা, এখান থেকে আয় যদি বেড়ে 1500 টাকা হয় এবং ভোগ ব্যয় 500 টাকা থেকে বৃদ্ধি পাবে, অবশ্যই মনে করা যাক 500 টাকা থেকে বৃদ্ধি পেয়ে তখন সেটা 700 টাকা হবে। এই ক্ষেত্রে আমরা ডেল্টা সি বের করব কিভাবে। আমরা বর্তমান আয় থেকে আমাদের পুরাতন আয় বাদ দিব। যেমন বর্তমান আয় হচ্ছে 700 টাকা, বর্তমান আয় 700 টাকা থেকে 500 টাকা বাদ দিলে যেটা থাকবে সেটাই হবে ডেল্টা সি বা পরিবর্তিত আয়। এই আয়টা কেন পরিবর্তিত হলো? আয়ের পরিবর্তনের ফলে। যেহেতু আয় বাড়লো সেহেতুই কিন্তু আমরা এই 200 টাকা বাড়তি সামগ্রিক ভোগ হলো। ডেল্টা ওয়াই হচ্ছে পরিবর্তিত আয়। মনে করা যাক আগের আয় ছিল 1000 টাকা, এখন আয় হচ্ছে 1500 টাকা। তার মানে কি আয় কতটুকু বৃদ্ধি পেল? আয় বৃদ্ধি পেল 500 টাকা। এই ক্ষেত্রে আমরা প্রান্তিক ভোগ প্রবণতা বি বা এমপিসি কিভাবে বের করতে হয় সেটা দেখে নিই। যেমন প্রান্তিক ভোগ প্রবণতার সূত্র হচ্ছে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, অর্থাৎ আয়ের পরিবর্তনের পরিমাণ এবং আয়ের পরিবর্তনের পরিমাণ এবং তার ফলে পরিবর্তিত ভোগের পরিমাণ, এই দুইটার অনুপাত বের করলেই কিন্তু আমরা প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি বা বি, যেটা আমরা ইকুয়েশনে বি ওয়াই হিসাবে দেখি, তা পেয়ে যাব। ছাত্রছাত্রীরা আশা করি তোমরা এপিসি এবং এমপিসি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন এপিসি এবং এমপিসি কে আমরা একটা চিত্রের মাধ্যমে প্রথম দেখাবো, তারপরে আমরা এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। এখানে আমরা দেখি প্রথম চিত্রটাতে আমাদেরকে দেখানো আছে, প্রথম চিত্র যেটা সেখানে আমরা ভূমি অক্ষে আয় এবং লম্ব অক্ষে ভোগ দেখানো আছে। যখন আমাদের আয় 100 টাকা তখন আমাদের ভোগ ব্যয় 60 টাকা। আয় যদি বৃদ্ধি পায় ভোগ অবশ্যই বাড়বে, আয় বৃদ্ধির সাথে সাথে ভোগ বাড়বে। তখন আয় 100 টাকা থেকে 120 টাকা হলে ভোগ ব্যয় অবশ্যই বৃদ্ধি পেয়ে সামগ্রিক ভোগ ব্যয় কিন্তু ভোগ ব্যয় অবশ্যই বৃদ্ধি পেয়ে 60 টাকা থেকে 70 টাকা হবে। এখন আমরা কি বের করব? এখন আমরা বের করব আমাদের প্রান্তিক ভোগ প্রবণতা কত। প্রান্তিক ভোগ প্রবণতা বের করার সূত্র কোনটা? ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, অর্থাৎ পরিবর্তিত ভোগের পরিমাণকে আমরা পরিবর্তিত আয় দ্বারা ভাগ করব। আমরা পরিবর্তিত ভোগ বা ডেল্টা সি কত হচ্ছে 60 এবং 70 এর ব্যবধান কত? 10 এবং পরিবর্তিত আয়ের পরিবর্তন কত? 100 থেকে 120 অর্থাৎ 20। তাহলে আমরা ডেল্টা সি হচ্ছে 10, ডেল্টা ওয়াই হচ্ছে 20। তাহলে আমরা কি দেখব? প্রান্তিক ভোগ প্রবণতা আমরা যদি এখন
10কে 10/20 করি, 20 করি, তাহলে আমরা দেখবো হাফ আসবে আমাদের রেজাল্ট, অর্থাৎ আমাদের প্রান্তিক ভোগ প্রবণতা হবে 0.5। এই 0.5 হচ্ছে একটা দেশের মানুষের প্রান্তিক ভোগ প্রবণতা, অর্থাৎ আয় যতই বাড়ুক তাদের ভোগ প্রবণতা তাদের আয়ের অর্ধেক হবে, যেহেতু 0.5 মানে হাফ, অর্থাৎ একের অর্ধেক। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের আয় যতই বাড়তে থাকবে সেই দেশের মানুষ ভোগ করতে থাকবে সেই বর্ধিত আয়ের অর্ধাংশ। যাই হোক, এটা হচ্ছে আমাদের প্রান্তিক ভোগ প্রবণতা। এখন আমরা আসবো গড় ভোগ প্রবণতাটা। তো গড় ভোগ প্রবণতা বের করাটা আমাদের জন্য সহজ, আমরা শুধু C/Y করব, তাইলে আমরা গড় ভোগ প্রবণতা পেয়ে যাব। তো C/Y-টা কি? C/Y হচ্ছে, এখানে C হচ্ছে 60, Y হচ্ছে Y/আয় হচ্ছে 100, তাহলে 60/100। 60/100 হচ্ছে আমাদের গড় ভোগ প্রবণতা। 60/100 অর্থাৎ আমরা লম্ব অক্ষকে ভাগ করব ভূমি অক্ষ দিয়ে, তাইলে আমরা আমাদের গড় ভোগ প্রবণতা পেয়ে যাব। আশা করি আমরা গড় ভোগ প্রবণতা এবং প্রান্তিক ভোগ প্রবণতা কি তা বুঝতে পারলাম। গড় ভোগ প্রবণতা হচ্ছে একটা দেশের মোট ভোগ ব্যয়কে, সামগ্রিক ভোগ ব্যয়কে মোট আয় দ্বারা ভাগ করলে আমরা গড় ভোগ প্রবণতা জানতে পারি। আবার আমরা যখন আয়ের বর্ধিত অংশকে বর্ধিত ভোগ ব্যয় দ্বারা, বর্ধিত ভোগ ব্যয়কে আয়ের বর্ধিত অংশকে আমরা যখন বর্ধিত আয়ের ফলে যতটুকু ভোগ ব্যয় বাড়তি হয় সেই ভোগ ব্যয়টাকে অনুপাত করি, তখন যা পাওয়া যায় সেটাই হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। যাই হোক, এখানে আমরা গড় ভোগ প্রবণতা এবং প্রান্তিক ভোগ প্রবণতার ব্যাপারে আমাদের ব্যাখ্যা তুলে ধরলাম। এখন আমরা চলে যাব স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগের ক্ষেত্রে। স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগ হচ্ছে সেই ভোগ যেখানে দেখা যায়, স্বয়ংভূত ভোগ হচ্ছে যে ভোগ আয়ের উপর নির্ভরশীল নয়। আয় যদি শূন্য হয় তবুও কিন্তু স্বয়ংভূত ভোগটা বজায় থাকবে, এটাকে বলা হয় অটোনোমাস কনজাম্পশন, অর্থাৎ আয় যখন শূন্য তখন একটা নির্দিষ্ট পরিমাণ ভোগ ব্যয় বজায় থাকবে, এটাকেই বলা হয় নির্দিষ্ট পরিমাণ ভোগ ব্যয় বজায় থাকবে, এটাকেই বলা হয় স্বয়ংভূত ভোগ। আর যে ভোগের ক্ষেত্রে আয় শূন্য হলে ভোগ শূন্য হয় তাকে বলা হয় প্ররোচিত ভোগ, অথবা আয় বৃদ্ধির সাথে সাথে যে ভোগ বৃদ্ধি পায় তাকে বলা হয় প্ররোচিত ভোগ। তাহলে আমরা দুই ধরনের ভোগের কি রকম পার্থক্য দেখলাম। আয় যাই হোক না কেন, ভোগ ব্যয় যদি স্থির থাকে তাকেই বলা হবে স্বয়ংভূত ভোগ, এবং আয় বৃদ্ধির সাথে সাথে যে ভোগ বৃদ্ধি পাবে তাকে বলা হবে প্ররোচিত ভোগ। এই ক্ষেত্রে আমরা দেখি আয় স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগের ভিতর কিছু পার্থক্য বা সম্পর্ক রয়েছে, সেটা আমরা এখন আলোচনা করব। প্রথমত আমরা দেখি যে স্বয়ংভূত ভোগ রেখা ভূমি অক্ষে সমান্তরাল হয়। কারণ হচ্ছে আয় যাই হোক না কেন ভোগ কিন্তু স্থির থাকবে, আয় যখন বাড়বে ভোগ কিন্তু তখন আর বাড়বে না, এই ভোগটা এখান পর্যন্তই OC পর্যন্তই স্থির থাকবে। আয় বৃদ্ধির সাথে এই ভোগের বৃদ্ধির সম্পর্ক নাই, যার ফলে আয়ের পরিবর্তনের হার এবং ভোগের পরিবর্তন হারটা হচ্ছে শূন্য। এখানে আয় বৃদ্ধি পেলেও ভোগ ব্যয় কিন্তু একই রকম থাকবে বা স্থির থাকবে। তাহলে এই চিত্রে আমরা কি দেখলাম, আমরা ভূমি অক্ষে আয় দেখাচ্ছি, লম্ব অক্ষে ভোগ দেখাচ্ছি। আমরা যখন আয় যাই হোক না কেন আয় শূন্য হলে, আয় যখন শূন্য তখনও কিন্তু ভোগের পরিমাণ OC, আবার যদি এইখানে আয় হয় তখনও কিন্তু ভোগের পরিমাণ OC, অর্থাৎ আয়ের হ্রাস বৃদ্ধিতে ভোগের পরিমাণে কোনো পরিবর্তন দেখা যাবে না। পরবর্তীতে আমরা দেখব আমাদের প্ররোচিত ভোগ বা ইনডিউসড কনজাম্পশন। সেখানে আমরা কি দেখি, সেখানে আমরা দেখি যে যখন আয় বাড়তে থাকবে ভোগ ব্যয়ও কিন্তু বাড়তে থাকবে, আয় বৃদ্ধির সাথে সাথে ভোগ ব্যয় বাড়বে, আয় বৃদ্ধির সাথে সাথে ভোগ ব্যয় বাড়বে। এখানে আমরা ভূমি অক্ষে আয় এবং লম্ব অক্ষে দেখাই ভোগ, আয় বাড়বে সাথে সাথে ভোগ ব্যয়ও বাড়বে। তবে এখানে একটা কথা চিত্রটাতে লক্ষণীয় যে এখানে এই পরিমাণ, এখানে ছেদক বিন্দু যেটা, এই প্রথম ছেদক বিন্দুতে কিন্তু যেটুকু আয় ভোগ দেখানো আছে এটা কিন্তু স্বয়ংভূত ভোগ,
কারণ শূন্যতে কিন্তু আয় যখন শূন্য তখন কিন্তু এখানে এই পরিমাণ ভোগ বজায় আছে। কাজে আমরা ধরে নিব যে এই পরিমাণ যেখান থেকে রেখাটা ছেদক বিন্দু, যেখানে এই ছেদক বিন্দুটা হচ্ছে স্বয়ংভূত ভোগ। তারপর থেকে যতই আয় বাড়তে থাকবে সাথে সাথে ভোগ ব্যয় বাড়তে থাকবে, কিন্তু সেই সাথে এটা দুইটা এই বিন্দুটা হচ্ছে স্বয়ংভূত ভোগ, সাথে যোগ হবে প্ররোচিত ভোগ। দুটা যোগের যোগফল হচ্ছে আমাদের এই c = c0 + cy রেখা বা c = a + by কনজাম্পশন ফাংশন। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে এই ক্ষেত্রে আমরা দুটার ভিতর কি ধরনের সম্পর্ক বা পার্থক্য দেখতে পাই। আমরা প্রথমেই বলতে হবে যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকেই শুধু আমরা স্বয়ংভূত ভোগের অস্তিত্ব দেখতে পাই। দীর্ঘকালীন ভোগ অপেক্ষক যখন আমরা করব c = by, সেখানে কিন্তু কোনো রকম কি বলবো স্বয়ংভূত ভোগ থাকবে না। অর্থাৎ এখানে সব ব্যয়ে কিন্তু সব ভোগই পরিবর্তনশীল। কারণ আমরা দেখলাম যে আমাদের কনজাম্পশন ফাংশন যেটা ছিল c = a + by, এটাই হচ্ছে a + by এর ভিতরে a হচ্ছে স্বয়ংভূত ভোগ। কাজেই আমরা যখন স্বল্পকাল নিয়ে আলোচনা করব তখনই শুধুমাত্র আমরা a বা ছেদক বিন্দুটা অস্তিত্ব দেখতে পাবো। আবার যখন দীর্ঘকালে আলোচনা করব তখন কিন্তু আমরা আবার স্বয়ংভূত ভোগ নামে কোনো ভোগ দেখব না। তখন আয় যদি শূন্য হয় ভোগ ব্যয় শূন্য হবে, এবং রেখাটা আয় শূন্য যখন হবে তখন রেখাটা মূল বিন্দু থেকে উপর দিকে উঠবে, আয় বাড়তে থাকবে, সেই সাথে সাথে ভোগও বাড়তে থাকবে। তারপরে আমরা দেখি যে এই ক্ষেত্রে দেখা যায় যে স্বল্পকালীন সময়ে যেহেতু আয় এবং ভোগ ব্যয়ের মধ্যে যে সম্পর্কটা দেখি আমরা স্বল্পকালীন সময়ে, সেখানে এর অস্তিত্ব আছে বা স্বয়ংভূত বিনিয়োগের অস্তিত্ব আছে। কাজে এখানে দেখা যায় যে যতই আমরা পরিবর্তিত আয় হোক না কেন, আয়ের পরিবর্তনের ফলে ভোগের যে পরিবর্তন হয় তাকে শূন্য বলা হয়। কিন্তু এখানে আমরা দেখি আয়ের পরিবর্তনের ফলে ভোগ ব্যয়ের যে পরিবর্তন হয় তা শূন্য হবে না। শূন্য হলেও আমরা ΔC/Δy ধনাত্মক হবে। আবার এখানে আমরা দেখি যখন পরিবর্তিত ব্যয় যখন এ থাকবে বা ছেদক বিন্দু থাকবে তখন আমরা দেখব যে আয় বাড়লে ভোগ ব্যয় অবশ্যই বাড়ে। কাজে এখানে আমরা বলবো বি বা স্লোপ বিটা হবে > 0, অর্থাৎ ধনাত্মক > 0, এবং নির্দিষ্ট পরিমাণ ভোগ ব্যয় সবসময় বজায় থাকবে, সেটা থাকবে স্থির, সেটা স্থির থাকবে। আমরা যখন একটা ইকুয়েশন যদি নেই তাহলে আমরা দেখতে পারবো যতই আয় বাড়ুক না কেন ভোগ ব্যয়ের পরিমাণ থাকবে স্থির। তাহলে আমরা মোটামুটি দেখতে পারলাম স্বয়ংভূত ভোগ বনাম প্ররোচিত ভোগ বলতে আমরা কি দেখলাম, যে ভোগটা একটা নির্দিষ্ট পরিমাণ ভোগ বজায় থাকে, আয় যদি শূন্য হয় তবুও দেখা যায় যে এই ভোগটা বজায় থাকে। এবং খেয়াল রাখতে হবে স্বয়ংভূত ভোগ রেখাটা সবসময় কিন্তু মূল বিন্দুর উপর থেকে উঠবে। আবার যদি সেটা স্বল্পকালীন ভোগ ব্যয় রাখা হয় তাহলেও এটা মূল বিন্দুর উপর থেকে উঠবে, কারণ এখানে স্বয়ংভূত ভোগ বজায় থাকবে। এটুকু হচ্ছে এ, এটুকু অবশ্যই বজায় থাকবে। এবং যদি সেটা দীর্ঘকালীন ভোগ ব্যয় হয় তাহলে কিন্তু আবার দেখা যাবে যে ভোগ ব্যয় রেখাটা মূল বিন্দু থেকে উঠবে, কারণ তখন স্বয়ংভূত ভোগ বলতে কোনো ভোগ থাকবে না। তাহলে আমরা এখানে আমরা দেখলাম স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগ বলতে আমরা কি বুঝি। এখন আমরা আসবো স্বল্পকালীন ভোগ অপেক্ষক সম্পর্কে একটু আলোচনা করব। এখানে আমরা দেখি স্বল্পকালীন, আমরা জানি স্বল্পকালীন ভোগ অপেক্ষকটা আমাদের আগেই দেখানো ছিল, c is a function of y, অর্থাৎ আয় স্বাধীন চলক, ভোগ হচ্ছে নির্ভরশীল চলক। যখন আয় বাড়বে, এবং এই সম্পর্কটা হচ্ছে কি পজিটিভ, সমমুখী, যখন আয় বাড়বে তখন ভোগ বাড়বে, যদি আয় কমে তবে ভোগ কমে। আর এখানে আয়ের পরিবর্তনের ফলে ভোগের পরিবর্তন যে দেখানো হয় ΔC/Δy, এটাকে আমরা আসলে মূলত এমপিসি বা ভোগ প্রবণতা বলে থাকি। সেটা সবসময় কিন্তু > 0 হবে, অর্থাৎ আয় বাড়লে ভোগ বাড়বে, এবং <1 মানে হচ্ছে আয় যতটুকু বাড়বে ভোগ কিন্তু ততটুকু বাড়বে না। সম্পূর্ণ আয় কিন্তু ভোগের জন্য ব্যয় হবে না, একটা নির্দিষ্ট অংশ ব্যয় হবে। এবং সেই নির্দিষ্ট অংশটাকে আমরা কিভাবে বুঝবো, কতটুকু ব্যয় হবে সেটা বুঝবো আমরা
এই ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই এর সাহায্যে। অর্থাৎ এই বি, যেটা আমরা ঢাল বলি, বি কে আমরা এমপিসি বলবো, এটাই হবে আমাদের ভোগের অংশ নির্ধারণকারী চলক। এখান থেকে আমরা ভোগের অংশটাকে বুঝতে পারবো কত অংশ আয়ের, কত অংশ ভোগ হবে। আচ্ছা, এখানে আমরা কি দেখি, আমরা যে c = a + by, এখানে c হচ্ছে ভোগ, a হচ্ছে y হচ্ছে আয়, b হচ্ছে এমপিসি বা ঢাল এবং a হচ্ছে স্বয়ংভূত ভোগ বা ছেদক। আবার বলে নেওয়া ভালো যে স্বয়ংভূত ভোগ বা এ শুধুমাত্র স্বল্পকালীন থাকে, দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে কিন্তু এই এর কোনো অস্তিত্ব থাকবে না, সেখানে c = by হবে। আচ্ছা, আমরা একটা সমীকরণ নেই এবং চিত্রের সাহায্যে, সমীকরণের সাহায্যে আমরা জিনিসটা আরেকটু বোঝার চেষ্টা করি। আমরা দেখি সমীকরণ আমরা নিলাম একটা c = 50 + 0.5y। এখন আমরা যদি এখানে যখন আমরা আয় যদি শূন্য ধরি, আয়কে যদি শূন্য ধরি, তাহলে আমরা কি দেখব, আমাদের ভোগ হচ্ছে 50। এই আয় শূন্য অবস্থায় যে 50 ভোগ, এই 50 কিন্তু এই 50 হচ্ছে কি, এই 50 হচ্ছে স্বয়ংভূত ভোগ। যে ভোগ আয় শূন্য থাকলেও যে ভোগ বজায় থাকে তাকেই বলা হয় স্বয়ংভূত ভোগ। আমরা এই সূচিতে যখন আয়কে শূন্য ধরছি, তখনও কিন্তু আমাদের ভোগ হচ্ছে 50। এই 50 হচ্ছে আমাদের স্বয়ংভূত ভোগ। পরবর্তীতে আমরা যদি আয় আমাদের বাড়ে, আয় 100 হয়, 100 রুপিস হয়, আয় 100 হয়, তখন আমরা কি দেখব, এখানে আমাদের এমপিসি যেহেতু হাফ, তাহলে আমাদের বর্ধিত আয়ের অর্ধেক কিন্তু আমরা ভোগ করব। যেহেতু আমাদের এমপিসি বা বি এটা হাফ, অর্থাৎ আমাদের ভোগ প্রবণতা কি, ভোগ প্রবণতা হচ্ছে আয়ের কত অংশ আমরা ভোগ করি। আয়ের কত অংশ ভোগ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই বিটাকে বুঝতে হবে, এমপিসিটাকে বুঝতে হবে। 0.5 অর্থাৎ হাফ, মানে আমরা আয়ের অর্ধেক অংশ ভোগ করব। তাহলে আমাদের আয় যদি এখন 100 হয়, তাহলে আমাদের এই কতটুকু ভোগ করব আমরা, 50। 50 এবং 50 যোগ করলে আমরা কি পাবো, 100। আচ্ছা, পরবর্তী পর্যায়ে আমাদের আয় বাড়লো, আমাদের আয় হচ্ছে 200 টাকা, তখন আমরা অর্ধেক ভোগ করলে আয় হচ্ছে কত, যদি অর্ধেক ভোগ করি, 200 অর্ধেক হচ্ছে 100, সাথে 50 যোগ করলাম, অর্থাৎ স্বয়ংভূত ভোগটাকেও আমরা যোগ করলাম, তখন আমরা দেখব আমাদের ভোগ হচ্ছে 150। এখান থেকে আমরা কি দেখলাম, যে আমরা একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগ এবং স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগ একসাথে থাকবে। যদি আয় শূন্য হয়, ভোগ কিন্তু শূন্য হবে না, স্বয়ংভূত ভোগের জন্য 50 ভোগ তখনও বজায় থাকবে। তার পরবর্তী পর্যায়ে আয় বাড়তে থাকবে, সাথে সাথে ভোগ ব্যয়ও বাড়তে থাকবে। কিন্তু আয়ের বৃদ্ধির সাথে সাথে ভোগ ব্যয় কতটুকু বাড়বে তা নির্ধারণ করবে কে, তা নির্ধারণ করবে এমপিসি বা 0.5 যদি হয়, তাহলে আমরা বুঝবো আমরা আয়ের অর্ধেক অংশ ভোগ করি। আবার যদি 0.75 হয়, তাহলে আমরা বুঝবো আয়ের আমরা অর্ধেকের বেশি ভোগ করি, অর্থাৎ আমরা 75% ভোগ করি, আয়ের বর্ধিত আয়ের 75% ভোগ করি। কিন্তু মনে রাখতে হবে, কোনো অবস্থায় কিন্তু আমরা পুরাটা আয়কে ভোগ করব না। আমাদের 0 লেস দেন এমপিসি, 0 গ্রেটার দেন এমপিসি, এমপিসি গ্রেটার দেন 0 লেস দেন 1, অর্থাৎ আয় বাড়লে ভোগ বাড়বে, কিন্তু আয় যতটুকু বাড়বে ভোগ তার চাইতে কম হারে বাড়বে। আচ্ছা, এখন আমরা এটা চিত্রের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি। এই চিত্রে আমরা কি দেখি, এখানে আমরা দেখি ভূমি অক্ষে আয়, লম্ব অক্ষে আমরা আমাদের ভোগকে দেখাই। আচ্ছা, এই চিত্রে আমরা এখান থেকে আমাদের ছেদক বিন্দু হচ্ছে এখানে, এই ছেদক বিন্দুর সাথে আমাদের আয় যখন শূন্য, তখন কিন্তু আমাদের এইটুকু ভোগ বজায় আছে। এইটুকু আমরা আমাদের স্বয়ংভূত ভোগ বলতে পারি, বা এখানে থেকে এ বলতে পারি, যেটা আমরা স্বয়ংভূত ভোগ। পরবর্তী পর্যায়ে আয় বাড়তে থাকবে, স্বয়ংভূত ভোগ স্থির থাকবে, সেই সাথে আয় যোগ হবে প্ররোচিত ভোগ, এবং যতই আয় বাড়তে থাকবে ভোগ ব্যয়ও ততই বাড়তে থাকবে। আচ্ছা, আরেকটু কথা বলে আমি এই পর্যায়ে আমরা শেষ করব। সেটা হচ্ছে আমরা স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে কি কি মোটামুটি একটা বৈশিষ্ট্য দেখতে পাই। সেটা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের সামান্য কয়েকটা বৈশিষ্ট্য আমি বললে আমার ক্লাস শেষ করে দেব। সেটা হলো স্বল্পকালীন ভোগ অপেক্ষকে প্রথমত স্বয়ংভূত ভোগ থাকে। দ্বিতীয়ত, স্বল্পকালীন ভোগ অপেক্ষকে সবসময় দেখা যায় যে গড় ভোগ প্রবণতা কিন্তু সবসময়ই প্রান্তিক ভোগ প্রবণতা চাইতে বেশি থাকবে। এবং মজার ব্যাপার হচ্ছে, আয় বাড়লে গড় ভোগ প্রবণতা কমবে, আয় কমলে
গড় ভোগ প্রবণতা বাড়ে, কিন্তু এমপিসি বা প্রান্তিক ভোগ প্রবণতা সব সময় স্থির থাকে। যাই হোক, আজকের ক্লাসে আমরা কি দেখলাম? আমরা ভোগ অপেক্ষক কাকে বলে, স্বল্পকালীন দীর্ঘকালীন ভোগ অপেক্ষক, স্বয়ংভূত প্ররোচিত ভোগ এবং সেই সাথে স্বল্পকালীন ভোগ অপেক্ষক এবং তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করলাম। তোমরা নিজেরা এইটুকু দেখবে বাসায় এবং তার পরবর্তী পর্যায়ে আমরা দীর্ঘকালীন ভোগ অপেক্ষক এবং বাকি অংশগুলা দেখার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাই।